হঠাৎ কোনো এক কারণে হোয়াইট হাউসে আক্রমণ করে দেয় সন্ত্রাসীরা। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা, এবং সেই দেশের প্রেসিডেন্ট ঠিক কতটা ক্ষমতাশালী, তার সিকিউরিটি পৃথিবীর আর 10টি শক্তিশালী দেশের প্রেসিডেন্টের থেকেও ঠিক কতটা জটিল, সেটা আমরা প্রায় সকলেই জানি। তবে সেই সুরক্ষিত হোয়াইট হাউসকে টেররিস্টরা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পুরো আমেরিকা জুড়ে তারা তাণ্ডব চালায়। তো এই টেররিস্টের হাত থেকে আমেরিকার প্রেসিডেন্টকে কি উদ্ধার করা সম্ভব? জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের মুভির এক্সপ্লেন। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি অলিম্পিয়াস হ্যাজ ফলেন। তো চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। তো মুভির শুরুতে আমরা আমেরিকার প্রেসিডেন্ট বেঞ্জামিন আশারকে তার সবথেকে প্রিয় বডিগার্ড মাইকের সাথে বক্সিং ম্যাচ খেলতে দেখি। মাইক হলো প্রেসিডেন্টের খুবই প্রিয় একজন ব্যক্তি, একেবারে বন্ধু বললেই চলে। সে এর আগে প্রাক্তন ইউএস আর্মির কমান্ডো ছিল, এছাড়াও সিক্রেট সার্ভিসের প্রতিরক্ষামূলক এজেন্ট হিসেবেও মাইক কাজ করেছে। তবে বর্তমানে সে আমেরিকার প্রেসিডেন্টের পার্সোনাল বডিগার্ড ইনচার্জ, যার কাজ হলো সবসময় প্রেসিডেন্টের সাথে ছায়ার মতো তাকে সুরক্ষা দেওয়া। আজ প্রেসিডেন্ট এবং তার পুরো পরিবার একটি চ্যারিটি ফাংশনে অংশগ্রহণ করার জন্য তৈরি হচ্ছিল। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য মাইক এবং প্রেসিডেন্টের অন্য সকল বডিগার্ড নিয়ম মতো সকল প্রোটোকল ভালোভাবেই চেক করছিল। কারণ আমরা প্রায় সকলেই জানি আমেরিকার প্রেসিডেন্টকে কতটা সিকিউরিটির মাধ্যমে সুরক্ষিত রাখা হয়। প্রেসিডেন্টের মতোই তার ছোট ছেলে কনারও মাইককে খুবই পছন্দ করত। ছোট থেকে তার স্বপ্ন সে মাইকের মতো একজন দক্ষ এজেন্ট হবে। তাই সে মাইকের সাথে যেতে জেদ করাতে কনার মাইকের গাড়িতে চেপে বসে। এরপর প্রেসিডেন্টকে নিয়ে প্রেসিডেন্টের কনভয় চ্যারিটি ফাংশনের উদ্দেশ্যে রওনা দেয়। সময়টা ছিল ক্রিসমাসের, চারদিকে প্রচুর বরফ পড়ছিল, আবহাওয়া অনেকটাই খারাপ ছিল, যার ফলে মাঝপথে প্রেসিডেন্টের কনভয় একটি ব্রিজের কাছে পৌঁছাতেই ঝড়ো হাওয়াতে বিশাল একটি গাছের ডাল প্রেসিডেন্টের গাড়ির সামনে এসে পড়ে। রাস্তায় বরফের কারণে গাড়িগুলি পিছলে একে অপরের সাথে ধাক্কা মারে, যা প্রেসিডেন্টের গাড়িকে ব্রিজ ভেঙে একেবারে কিনারায় ঝুলিয়ে দেয়। দ্রুত মাইক এবং প্রেসিডেন্টের বাকি বডিগার্ড ছুটে যায় প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে উদ্ধার করার জন্য। সৌভাগ্যবশত তাদের ছেলে কনার মাইকের গাড়িতেই ছিল। মাইক এবং বাকিরা গাড়িটিকে পিছন থেকে কোনো মতে ধরে রাখে এবং প্রথমে প্রেসিডেন্টকে বাঁচানোর চেষ্টা করে। সে প্রেসিডেন্টের সিট বেল্ট কেটে তাকে বাইরে বার করার সাথে সাথে তার স্ত্রীকে উদ্ধার করার আগেই সেই গাড়ি সামনের দিকে ঝুঁকে একেবারে ব্রিজ থেকে নিচে পড়ে যায়, যার ফলে ঘটনাস্থলে প্রেসিডেন্টের স্ত্রী মারা যায়। চোখের সামনে স্ত্রীর মৃত্যুতে প্রেসিডেন্ট অনেকটাই ভেঙে পড়ে। তবে সব থেকে দুঃখ পায় মাইক, কারণ সে প্রেসিডেন্টকে কথা দিয়েছিল প্রেসিডেন্টের পুরো পরিবারকে সবসময় সে রক্ষা করবে। তবে দুর্ভাগ্যবশত তার স্ত্রীকে মাইক বাঁচাতে পারেনি। প্রেসিডেন্টের স্ত্রীর মৃত্যুর পর প্রায় 1.5 বছর পরের দৃশ্য দেখানো হয়। মাইক এখন প্রেসিডেন্টের বডিগার্ডের কাছ থেকে ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারির অফিসিয়াল কাজে নিযুক্ত হয়েছে, আর এই কাজে প্রেসিডেন্ট নিজেই তাকে নিযুক্ত করেছেন। আজ থেকে 1.5 বছর আগে সেই ঘটনা সে এখনো বলতে পারেনি। প্রেসিডেন্টের স্ত্রীর মৃত্যুর জন্য সে সবসময় নিজেকেই দায়ী করে, আর তা না হলে প্রেসিডেন্ট কেন তাকে নিজে থেকে তার বডিগার্ডের পদ থেকে সরিয়ে দেবে? হয়তো সে প্রেসিডেন্টের সুরক্ষার জন্য উপযুক্ত নয়। তবে সে ট্রেজারি ডিপার্টমেন্টের অফিসিয়াল কাজেও মন বসাতে পারে না। সব সময় অন্যমনস্ক হয়ে সেই একই কথা ভাবতে থাকে। একদিন তার সাথে একটি ক্যাফেতে ইউএস সিক্রেট সার্ভিসের ডাইরেক্টর লিনের দেখা হয়। মাইক আগে তার আন্ডাররেটেড সিক্রেট সার্ভিসের হয়ে কাজ করত, তাই তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তাদের মধ্যে কথোপকথন চলাকালীন মাইকের সাথে তার পুরনো সেই বন্ধুরা দেখা করতে আসে, যারা বর্তমানে এখনো প্রেসিডেন্টের বডিগার্ড হিসাবে কাজ করছে। মাইকের চাকরি ছাড়া পরেও তারা সকলে ঠিক আগের মতোই তাকে সম্মান দেয়। তারা জানে মাইক কতটা দক্ষ এবং উপযুক্ত একজন এজেন্ট। মাইকের সাথে দেখা করে তারা চলে যায়। আবারও মাইকের অতীতে সেই ঘটনা মনে পড়ে যায়। লিন তাকে জানায় সেই দুর্ঘটনার তার কোনো দোষ ছিল না। সেদিনের দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছিল, আর এই ব্যাপারটি প্রেসিডেন্ট নিজেও জানেন। তিনি শুধু তার স্ত্রীর সেই মর্মান্তিক মৃত্যুর পুনরায় আর মনে করতে চান না। এই কারণেই তাকে বডিগার্ডের পদ থেকে তিনি সরিয়ে দিয়েছেন, যাতে তিনি সবকিছু ভুলে থাকতে পারেন। তবে প্রেসিডেন্ট এবং তার ছেলে এখনও তাকে ঠিক আগের মতোই ভালোবাসে, তাকে নিজেদের বন্ধু ভাবেন। অন্যদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট এবং তার ছেলেকে দেখানো হয়। তিনি তার স্ত্রীর মৃত্যুর পর একদম একা হয়ে গেছেন। একমাত্র ছেলেকে ঠিকঠাক সময় দিতে পারেন না, কারণ তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট। নানার কাজে সবসময় তাকে ব্যস্ত থাকতে হয়, যার ফলে কিছু সময় ছেলের সাথে কাটানোর পর তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যুক্ত হন,
যেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট চার্লি স্পিকার অ্যালন টেম্পল ও সেক্রেটারি অফ ডিফেন্স ব্লুথ ম্যাকলিন ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিল। আসলে দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি আমেরিকার কাছে সাহায্য চাইছিল, কারণ 1957 সালে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী যুদ্ধের পরিস্থিতি বা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে দুটি দেশ একে অপরকে সাহায্য করবে। তবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এই যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার হস্তক্ষেপ করা মানে উত্তর কোরিয়াকে রাগিয়ে তোলা, যা এক বড়সড় নিউক্লিয়ার যুদ্ধের দিকে তাদেরকে ঠেলে দিতে পারে, যেটা প্রেসিডেন্ট নিজেও চাইছিলেন না। তাই প্রেসিডেন্ট বেঞ্জামিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লির সাথে এ বিষয়ে জরুরি একটি মিটিংয়ের আয়োজন করেন। সন্ধ্যায় প্রেসিডেন্ট লি দ্রুত আমেরিকায় পৌঁছায় এবং হোয়াইট হাউসের দিকে তারা কোনোভাবে এগোতে থাকে। তখনই একটি অজ্ঞাত আর্মি প্লেন হোয়াইট হাউসের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে প্রেসিডেন্ট লি হোয়াইট হাউসে পৌঁছে যায়, যেখানে ইউএস প্রেসিডেন্ট সিকিউরিটি ইনচার্জ রোমা প্রেসিডেন্ট লিকে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যেখানে আমরা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সিকিউরিটিতে নিযুক্ত এজেন্ট পার্কের সাথেও পরিচিত হই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এই পুরো আমেরিকা সফরের দায়িত্ব ছিল একজন ইউএস সিক্রেট সার্ভিসের এজেন্ট ডেভিডের কাছে। ডেভিড আজ থেকে 1.5 বছর আগে মাইকের সাথে প্রেসিডেন্ট সিকিউরিটির কাজ করত, তবে সে এখন সিক্রেট সার্ভিসের হয়ে কাজ করেছে। দুই দেশের প্রেসিডেন্ট তাদের মিটিং শুরু করে দেয়। ইতোমধ্যে সেই অজ্ঞাত আর্মি প্লেনটি ওয়াশিংটন ডিসির নিষিদ্ধ এয়ার স্পেসে ঢুকে পড়তেই দুটি এয়ারফোর্সের ফাইটার জেট সেই অজ্ঞাত আর্মিকে প্লেনটিকে ওয়ার্নিং দেয় যে সে যেন আমেরিকার এয়ারবেসে ল্যান্ড করে আত্মসমর্পণ করে। তবে তখনই সেই এরোপ্লেন দেশ থেকে মেশিন গান দিয়ে ওই দুটি জেটের উপর ফায়ারিং চালানো হয়, যা দুইটিকে নিমেষে ধ্বংস করে দেয় এবং সরাসরি প্লেনটি হোয়াইট হাউসের দিকে এগোতে থাকে। সাথে সাথে প্রেসিডেন্ট সিকিউরিটি রোমার কাছে এই খবর পৌঁছাতেই সে প্রেসিডেন্টকে নিয়ে সুরক্ষিত ব্যাংকারের দিকে ছুটে যায়। সাথে ছিল ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অফ ডিফেন্স এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিও। তার সিকিউরিটি পার্সনরা সাথে সাথে প্রেসিডেন্ট সিকিউরিটিতে নিযুক্ত বডিগার্ড ও স্নাইপার হোয়াইট হাউসকে প্রোটেক্ট করার জন্য একে একে পজিশন নিয়ে নেয়। এদিকে ব্যাংকার ছিল প্রায় 150 মিটার নিচে। পারমাণবিক বিস্ফোরণ সহ্য করার মতো ক্ষমতা ওই ব্যাংকারের ছিল, তাই প্রেসিডেন্ট সেখানে সুরক্ষিত ছিল। তবে ওই অজ্ঞাত আর্মি প্লেনটি হোয়াইট হাউসের কাছে পৌঁছাতেই মেশিন গান দিয়ে বৃষ্টির মতো নিচের দিকে গুলি চালাতে শুরু করে, যা পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেসিডেন্টের সুরক্ষায় নিয়োজিত সিকিউরিটি গার্ডের নির্মমভাবে হত্যা করতে থাকে। সেই সময় মাইক ছিল অফিসে। হঠাৎই বাইরের আওয়াজ শুনে তার লক্ষ্য পড়ে ওই ভয়ানক দৃশ্যের উপর। সে ছুটে অফিস থেকে বেরিয়ে আসে বাইরে। মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। চারদিকে মৃত মানুষ, পুলিশ এবং হোয়াইট হাউসের সিকিউরিটিদের লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই প্লেন তার ফায়ারিং চালিয়ে যায়। হোয়াইট হাউসের উপর থেকে প্লেনটিকে ধ্বংস করার জন্য অটোমেটিক এয়ার ডিফেন্স দুটি মিসাইল লঞ্চ করা হয়, তবে তারা প্লেন থেকে ফ্লেয়ার ছাড়ে, যার ফলে মিসাইল দুটি হাওয়াতেই ধ্বংস করে দেয়। এবার সে প্লেনটি সরাসরি হোয়াইট হাউসকে লক্ষ্য করে ফায়ারিং চালাতে শুরু করে। এই ফায়ারিং এই হোয়াইট হাউসের সুরক্ষায় থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের সকলকেই নির্মমভাবে মেরে ফেলে। তখনই আমেরিকান এয়ারফোর্সের থেকে আরেকটি ফাইটার জেট আর্মি প্লেনকে ডাউন করার জন্য উড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্লেনটি সেখানে পৌঁছে ওই আর্মি প্লেনটিকে টার্গেট নিয়ে নেয় এবং একটি মিসাইল লঞ্চ করে দেয়। এটা আবার সরাসরি প্লেনটিকে গিয়ে হিট করে এবং প্লেনটি একেবারে নিচে এসে আছড়ে পড়ে। তবে প্রেসিডেন্টের ছেলের কোনো রকম খবর তার কাছে ছিল না। সে হয়তো হোয়াইট হাউসের কোথাও লুকিয়ে ছিল। প্রেসিডেন্ট দ্রুত তার ছেলেকে খোঁজার ব্যবস্থা করতে বলে এবং শহরের পুলিশ থেকে শুরু করে আর্মিকে হাই অ্যালার্ট থাকার আদেশ দেয়। অন্যদিকে হোয়াইট হাউসের বাইরে এইসব কিছু শেষ না হতে হতেই একটি বাসে জোরালো এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আওয়াজে সিকিউরিটিদের নজর ওই দিকে যাওয়া মাত্রই জনসাধারণের মধ্যে থেকে কিছু টেরোরিস্ট বোমাসহ নিজেদেরকে উড়িয়ে দিয়ে হোয়াইট হাউসের বোমে ব্যারিকেড ভেঙে ফেলে এবং এখানে এক অবাক করা ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সিকিউরিটিতে নিযুক্ত কোরিয়ান গার্ডরাই হঠাৎ আমেরিকান সিকিউরিটিদের উপর আক্রমণ করে বসে। তারা একে একে তাদের সকলকে ডাউন করতে থাকে। ভিতরের মধ্যে থেকে কিছু কোরিয়ান টেরোরিস্ট আরপিজি মিসাইল দিয়ে এবং মেশিন গান দিয়ে হোয়াইট হাউস লক্ষ্য করে ফায়ারিং চালাতে শুরু করে। আসলে তাদের উদ্দেশ্য ছিল পুরো হোয়াইট হাউসকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। তারা একে একে সকল সিকিউরিটিদের ডাউন করে হোয়াইট হাউসের দিকেই
এগিয়ে যেতে থাকে। এই গুলির লড়াইয়ে বেশিরভাগ আমেরিকান সিকিউরিটিরাই মারা যায়, কারণ তারা কেউ এই আক্রমণের জন্য তৈরি ছিল না। ওদিকে ব্যাংকারের মধ্যে প্রেসিডেন্ট লির সাথে আসা সকল সিকিউরিটি পার্সনরা আচমকা ইউএস প্রেসিডেন্ট বডিগার্ডদের প্রাণে মারতে শুরু করে এবং কোরিয়ানদের এই কাজে সাহায্য করে। ইউএস প্রেসিডেন্টের সেই পুরনো সিকিউরিটি পার্সন ডেভিড, এর মানে ডেভিড এই সকল কিছুর সাথে যুক্ত ছিল। সেই টেরোরিস্টদের হোয়াইট হাউসে ঢুকতে সাহায্য করেছে। তারা সকল সিকিউরিটিদের মেরে প্রেসিডেন্ট এবং বাকিদের জিম্মি বানিয়ে নেয় এবং এদেরই মধ্যে একজন কোরিয়ান হ্যাকার আমেরিকান হোয়াইট হাউসের সিস্টেম হ্যাক করতে শুরু করে এবং আমেরিকান সার্ভারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অন্যদিকে হোয়াইট হাউসের বাইরে মাইক একে একে আড়াল থেকে টেরোরিস্টদের মারতে থাকে, তবে একা তার পক্ষে তাদের বাধা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যে এই খবর পেন্টাগনে পৌঁছাতে প্রচুর পরিমাণে আমেরিকান ফোর্স হোয়াইট হাউসের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, কিন্তু তাদের পৌঁছাতে প্রায় 15 মিনিট সময় লেগে যাবে। এরই মধ্যে বেশ কিছুটা ট্রাক হোয়াইট হাউসের সামনে এসে দাঁড়ায়। সাথে সাথে দেখা যায় টেরোরিস্টরা নিচে শুয়ে পড়েছে। এরপর ট্রাক থেকে হেভি মেশিন গান দিয়ে হোয়াইট হাউস লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। মাইকের সামনে তার প্রিয় বন্ধুরা একে একে তাদের প্রাণ দিতে থাকে। সে সেখানে উপস্থিত থেকে কিছুই করতে পারে না। এরপর টেরোরিস্টরা প্রথমে মেইন গেটটিকে উড়িয়ে দিয়ে হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করার জন্য এগিয়ে আসতে থাকে। মাইক তার জীবিত বাকি 2 জন বন্ধুকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে, তবে তার সেই 2 জন বন্ধুও মারা যায়। টেরোরিস্টদের ভিতরের দিকে আসতে দেখে মাইক সেখান থেকে পালিয়ে যায়। তারা প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে হোয়াইট হাউসের ভিতরে ঢুকে পড়ে, আর এই সব কিছু দেখে মনে হচ্ছিল এটা তাদের অনেক বছরের একটি পরিকল্পনা। তা না হলে এত পরিকল্পিতভাবে পৃথিবীর সবথেকে সুরক্ষিত হোয়াইট হাউসকে দখল করা অসম্ভব। তারা ধীরে ধীরে পুরো হোয়াইট হাউসে ছড়িয়ে পড়ে এবং হোয়াইট হাউসকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইতিমধ্যে কমান্ডো ফোর্স আর্মি সেখানে পৌঁছালো। তাদের কিছু করার আগেই পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গা আমেরিকার প্রেসিডেন্টের হোয়াইট হাউস উত্তর কোরিয়ার টেরোরিস্টদের হাতে চলে যায়। সাথে সাথে এই খবর পুরো পৃথিবীতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তখনই হোয়াইট হাউস থেকে একটি অজ্ঞাত ভিডিও কল পেন্টাগনের সাথে কানেক্ট হয়। ভিডিওতে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট লিকে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাথে সাথে সকলের চোখের সামনে টেরোরিস্টরা তার মাথায় গুলি উড়িয়ে দেয় এবং এখানেই আমরা দলের প্রধান ক্যাং এবং সাথে পরিচয় হয়, যে প্রেসিডেন্ট লির প্রধান সিকিউরিটির ছদ্মবেশে আমেরিকার এজেন্ট ডেভিডের কাছে সাথে সাহায্য আক্রমণ করেছে। ক্যাং আমেরিকান জেনারেল কে তার সৈনিকদের হোয়াইট হাউস থেকে পিছিয়ে যেতে বলে, তবে জেনারেল এডওয়ার্ড টেরোরিস্টদের দাবি মানতে রাজি না হলে তারা প্রেসিডেন্টের আরেক সদস্যকে হত্যা করে এবং প্রেসিডেন্ট ও বাকি সকলকে মেরে ফেলার হুমকিও দেয়। অবশেষে জেনারেলকে সৈনিকদের পিছু হাঁটতে বলতে বাধ্য করে। সেই তাদের পিছু হাঁটার সাথে সাথে টেরোরিস্টরা হোয়াইট হাউসের চারদিকে পজিশন নিতে থাকে। তারা হোয়াইট হাউসের উপর থেকে আমেরিকান পতাকাটিকে নামিয়ে ফেলে এবং একটি ক্যামেরা ড্রোন চারদিকে নজর রাখার জন্য ছেড়ে দেয়। অন্যদিকে মাইক ধীরে ধীরে সর্বপ্রথম সিসিটিভি কন্ট্রোল রুমে পৌঁছায় এবং সেখানে এক টেরোরিস্টকে মেরে সর্বপ্রথম হোয়াইট হাউসের সিসিটিভি ক্যামেরার এক্সচেঞ্জ পুনরায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সে পুরো বিল্ডিং এর সিকিউরিটি ক্যামেরাগুলোকে আগে বন্ধ করে দেয়, যাতে যে সে বিল্ডিং এ আর রয়েছে সেটা টেরোরিস্টরা জানতে না পারে। অন্যদিকে শহরের হসপিটালের খুবই খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চারদিকে শুধু আহত এবং মৃত মানুষ। মাইকের স্ত্রী ছিল একজন নার্স। মানুষের এই করুণ পরিস্থিতি দেখে মাইকের জন্য তার খুবই চিন্তা হয়। সে মাইককে কল করার চেষ্টাও করে, তবে তার সাথে যোগাযোগ হয় না। তার ইতিমধ্যে পেন্টাগনে ইউএস স্পিকার টার্ম্বাল এসে পৌঁছায়। সেখানে সিক্রেট সার্ভিস ডিরেক্ট লিন তাকে জানায় আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যেহেতু তাদের দায়িত্ব করতে পারছে না, সেহেতু সংবিধান অনুযায়ী তিনি হলেন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব এখন তার। এটা শুনে তিনি আর দেরি না করে তার পদ গ্রহণ করেন এবং বর্তমানে গম্ভীর পরিস্থিতি সম্পর্কে তার উচ্চপদস্থ অফিসারদের কাছ থেকে ভালোভাবে জানতে শুরু করেন। অন্যদিকে মাইক হোয়াইট হাউসে প্রেসিডেন্ট অফিসে গিয়ে পৌঁছায়, যেখানে একটি লকারের মধ্যে ইমার্জেন্সি সময়ে ব্যবহার করার জন্য প্রেসিডেন্টের নিজস্ব একটি বিশেষ স্যাটেলাইট ফোন ছিল, যার সাহায্যে শুধু পেন্টাগনের সাথে যোগাযোগ করা সম্ভব। তবে যেহেতু এর আগে মাইক প্রেসিডেন্টের স্পেশাল এবং কাছের বডিগার্ড হিসেবে কাজ করেছে, সেহেতু সে খুব সহজেই সেই স্যাটেলাইট ফোনের সাহায্যে পেন্টাগনের সাথে যোগাযোগ করতে পারে।
অপর প্রান্তের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ট্রাম্প এবং লিন তার পরিচয় জানতে চাইলে সে তার পার্সোনাল সিক্রেট কোডের মাধ্যমে তার পরিচয় জানায়। তারা বুঝতে পারে এটাই হলো মাইক। তবে তাদের মধ্যে কিছু অফিসার মাইকের উপর ভরসা ছিল না, কারণ আজ থেকে 1.5 বছর আগে সেই ঘটনা তার জীবনে একটি কালো দাগ ফেলে গেছে। কিন্তু লিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জানায় মাইক হলো আমাদের সবথেকে অভিজ্ঞ এবং দক্ষ সিক্রেট এজেন্ট। সে প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। এছাড়া হোয়াইট হাউসের প্রেসিডেন্ট রক্ষা করার একমাত্র উপায় হলো মাইক, তাছাড়া কেউ আর বেঁচে নেই। লিনের কথা শুনে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মিশনে যুক্ত করে নেয়। মাইক তাদের সকলকে জানিয়ে দেয় যেহেতু ভিতরের পরিস্থিতি সম্পর্কে তারা কেউই জানে না, তাই তার অর্ডার ছাড়া কেউই যেন প্রেসিডেন্টকে উদ্ধার করার চেষ্টা না করে, কারণ হোয়াইট হাউসের প্রবেশ করার প্রত্যেকটি জানালা দরজাতে তারা বোমা লাগিয়ে রেখেছেন এবং পুরো হোয়াইট হাউসে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ট্রাম্প মাইককে যেভাবে হোক প্রেসিডেন্ট বেঞ্জামিনকে উদ্ধারের অর্ডার দিয়ে দেয়। তাদের কথোপকথন শেষ হতেই আবারও ক্যাং তাদেরকে ভিডিও কল করে ট্যাম্বেল এবং তাদের দাবি জানাতে চায়। এবার সে তার দাবি জানায় আমেরিকা যেন জাপানের সমুদ্র থেকে আমেরিকার নৌবাহিনী 7 ফ্লিট যুদ্ধজাহাজকে সেখান থেকে সরিয়ে নেয় এবং দক্ষিণ কোরিয়াকে সাহায্য পাঠানো সকল 28,500 আমেরিকান সৈন্যদের ফিরিয়ে আনার দাবি করে। যে সেটা মানা একেবারে অসম্ভব ছিল, কারণ আমেরিকান সৈনিক ও নৌবাহিনী সেখান থেকে সরে যেতেই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ করার পরিকল্পনা করেছিল, যা পূর্ব এশিয়াতে এক অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করবে। ক্যাং তার কথা মানার জন্য তাদেরকে একদিন সময় দেয়। এই একদিনের মধ্যেই তারা যদি সৈন্য সেখান থেকে না সরায় তাহলে তারা প্রেসিডেন্ট বেঞ্জামিন এবং বাকিদের প্রাণে মেরে ফেলবে। ক্যাং এই দাবি শুনে ট্রাম্বাল একেবারে ভ্যাবাচিকা খেয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না। অনেকক্ষণ তিনি নিস্তব্ধ থাকার পর সিদ্ধান্ত নেন সর্বপ্রথম আমাদের কাজ হলো দেশের নিউক্লিয়ার স্থানগুলিকে সুরক্ষিত করা। এরপর রাশিয়ান, চায়না, ব্রিটিশ এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করা এবং এই সকল কিছু আমেরিকান জনগণের সামনে প্রেসের মাধ্যমে তুলে ধরা যে দেশ এখন কতটা বিপদের মধ্যে রয়েছে। তার কথা মতো সকলেই কাজে লেগে যায়। ওদিকে ব্যাংকারের ক্যাং ইউএস অ্যাডমিরাল নাথানের কাছ থেকে তার সার্ভারোস কোড চেয়ে বসে, যেটা ছিল আমেরিকার নিউক্লিয়ার ওপেনের নিয়ন্ত্রণ করার কোড। তবে টেরোরিস্টদের নিউক্লিয়ার ওপেনের নিয়ন্ত্রণ করার জন্য 3টি কোডের দরকার ছিল। একটি ছিল প্রেসিডেন্ট কাছে এবং অপর দুটি ছিল সেক্রেটারি অফ ডিফেন্স এবং ইউএস অ্যাডমিরালের কাছে। ক্যাং অ্যাডমিরালের গলায় চাকু ধরে প্রেসিডেন্টকে মেরে ফেলার হুমকি দিয়ে তারা সার্ভাস কোডকে নিয়ে নেয় এবং 3টির মধ্যে একটি সার্ভাসকে অ্যাক্টিভ করে ফেলে। সেই সাথে সাথে এই খবর পেন্টাগনের ট্রাম্পের কাছে পৌঁছে যায়। ফলে তারা এবার টেরোরিস্টদের আসল উদ্দেশ্য বুঝতে পারে। কোনোভাবে টেরোরিস্টরা আমেরিকাকে পুরো বিশ্বের কাছে দুর্বল করে দিতে চাইছিল, কারণ সর্বপ্রথম তো তারা আমেরিকান সার্ভারকে হ্যাক করে ফেলেছে। এবার তারা আমেরিকার নিউক্লিয়ার পাওয়ারকেও ধীরে ধীরে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে, যা আমেরিকাকে নিউক্লিয়ার পাওয়ার শূন্য একটি দেশে পরিণত করতে পারে এবং এটি আমেরিকার পক্ষে পুরো পৃথিবীর পক্ষে খুবই খারাপ একটা খবর। তখনই হোয়াইট হাউস থেকে মাইক ও টেরোরিস্টের মৃতদেহগুলিকে চেক করতে করতে তাদের প্রত্যেকের কাঁধে অদ্ভুত রকমের ট্যাটু দেখে, যার একটি ছবি তুলে সেই পেন্টাগনে পাঠায় এবং এই সম্পর্কে তথ্য জোগাড় করতে বলে। তখন ট্যাম্বল তাকে জানায় আমেরিকার পারমাণবিক এক্সপ্রেস টেরোরিস্টরা ধীরে ধীরে নিয়ে নিচ্ছে। তাদের উদ্দেশ্য তারা আমেরিকাকে দুর্বল করে তুলবে। কোনোভাবে যদি তারা 3টি সার্ভারের কোড পেয়ে যায় তাহলে পুরো পৃথিবীকে নিউক্লিয়াস ওয়ার শুরু হয়ে যাবে। তবে সেই কোড অ্যাক্টিভ হওয়ার পর তাকে যদি ডিটেক্টিভ করতে হয় তাহলে প্রেসিডেন্টের ব্যাংকারের ওই কম্পিউটারের মাধ্যমে সেটিকে একমাত্র ডিটেক্ট করা সম্ভব, যেটা এখন বর্তমানে টেরোরিস্টদের কন্ট্রোলে আছে। তবে সেই 3টি কোডের মধ্যে 2টি কোড টেরোরিস্টরা পেয়ে গেলেও প্রেসিডেন্ট বেঞ্জামিন কোনোভাবে সেই কোড টেরোরিস্টদের হাতে তুলে দেবে না। আর হয়তো এই কারণেই তারা প্রেসিডেন্টের ছেলে কর্নারকে পুরো হোয়াইট হাউসে খুঁজে বেড়াচ্ছে। তাই যেভাবে হোক তাকে সুরক্ষিত করা, হোয়াইট হাউস থেকে উদ্ধার করতে হবে। এই মিশন ট্রাম্পেল মাইককে দিয়ে দেয়, কারণ মাইক একমাত্র জানতো কর্নার হোয়াইট হাউসের কোথায় লুকিয়ে থাকতে পারে। অন্যদিকে সিসিটিভি কাজ না করলে পুরনো রেকর্ড চেক করে ক্যাং মাইককে হোয়াইট হাউসের ভিতরে দেখে হোয়াইট হাউসে মাইকের উপস্থিতি শুনে প্রেসিডেন্ট অনেকটাই খুশি হয়, কারণ সে জানে যেহেতু মাইক এখানে রয়েছে সেহেতু তার ছেলের কোনো ক্ষতি করতে পারবে না। কিং ক্যাং দুজনেই মাইককে মারার জন্য পাঠিয়ে দেয়। তারা হোয়াইট হাউসের চারদিকে তাকে খোঁজ করতে শুরু করে। অন্যদিকে মাইক প্রেসিডেন্টের বেডরুমে গিয়ে পৌঁছায়। সে জানতো কর্নার একমাত্র বেডরুমের কোথাও লুকিয়ে আছে, কারণ এই বেডরুমের দেওয়ালের মাঝে একটি গোপন ঘর ছিল। মাইক সেই গোপন ঘরে প্রবেশ করা মাত্রই কর্নার
কর্নারকে এক কোনায় ভয়ে বসতে থাকতে দেখে। মাইককে দেখে কর্নার তাকে জড়িয়ে ধরে। সে বাঁচার আশা খুঁজে পায়। ইতিমধ্যে টেররিস্টরা ওই বেডরুমে এসে পৌঁছায়, তবে কোথাও তারা কর্নার ও মাইককে খুঁজে পায় না। কিন্তু হঠাৎই দেওয়ালের মধ্যে আওয়াজ শুনতে পেয়ে তারা ফায়ারিং করতে শুরু করে। মাইক সঠিক সময়ে কর্নারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং তাকে হোয়াইট হাউসের একটি ভেন্টিলেটরের কাছে নিয়ে যায়, যেখান থেকে কর্নারকে সে বাইরে বার করার পরিকল্পনা করে। মাইক পেন্টাগনে খবর পৌঁছে দেয় কর্নার সুরক্ষিত আছে। সে হোয়াইট হাউসের দক্ষিণের ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরোচ্ছে। তাকে সুরক্ষা দেওয়ার জন্য একদল কমান্ডো ফোর্সকে ভেন্টিলেটরের বাইরের মুখে পাঠিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসের সামনের দিকে থাকা বিল্ডিং এর উপর থেকে স্নাইপাররা টেররিস্টদের গতিবিধির উপর নজর রাখছিল। অন্যদিকে কমান্ডোরা অন্ধকারের আড়ালে ধীরে ধীরে ভেন্টিলেটর থেকে অবশেষে কর্নারকে উদ্ধার করে নেয়। কিন্তু এখনো দেশের প্রেসিডেন্ট টেররিস্টের হেফাজতে রয়েছে। তাই মাইক এবার প্রেসিডেন্টকে উদ্ধারের কাজে লেগে পড়ে। সে হোয়াইট হাউসে পাহারা দেওয়া দুইজন টেররিস্টকে বন্দি বানিয়ে নেয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে আসলে এই সবকিছু পরিকল্পনার পিছনে কে আছে। তবে মাইকের কথা শুনে ওই দুইজন তো হাসতে শুরু করে। তারা মাইককে খুবই হালকাভাবে নেয় এবং তখনই মাইক সরাসরি একজনের গলায় চাকু ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে আরেকজন তো একেবারে ভয়েই সবকিছু বলতে শুরু করে দেয়। তাদের লিডারের নাম হলো ক্যাং ইয়ন sok, যে কিনা ইউপ নামে একটি প্যারামিলিটারি সংস্থার লিডার। এই সংস্থা সরাসরি না হলেও ভিতর ভিতর উত্তর কোরিয়ার সরকারের হয়ে কাজ করে। তাদের কাজ হলো যে কোনো দেশে টেররিস্টের আক্রমণ করে সেই দেশের সরকারকে ধ্বংস করে দেওয়া এবং সেই দেশকে একেবারে দুর্বল করে তোলা। পৃথিবীর অনেক জায়গায় টেররিস্ট আক্রমণের সাথে তাদের নাম জড়িত আছে। তাদের ট্রেনিং খুবই ভয়ানকভাবে হয়েছে, তাই খুবই পরিকল্পনার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের সাথে লড়াই করতে হবে। তা না হলে তারা আমেরিকার প্রেসিডেন্টকেও হারিয়ে ফেলবে। ইতিমধ্যে ক্যাং যখন জানতে পারে প্রেসিডেন্টের ছেলে কর্নার সুরক্ষিত, তো হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছে এবং পুরো হোয়াইট হাউসে তার লোকেরা মারা যাচ্ছে, সে বুঝতে পারে এই সব কিছুর কাজ হলো মাইকের। তাই সে আর দেরি না করে ডেভিডকে মাইককে মারার জন্য পাঠিয়ে দেয়। এরপর সে সেক্রেটারি অফ ডিফেন্স রুথের উপর টর্চার করে। তার সারফারেজ কোড জানতে চায়, কারণ যদি 3টি সারফারেজ কোড তারা অ্যাক্টিভ করে দেশের পরমাণুর উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে পুরো আমেরিকা তাদের সামনে আত্মসমর্পণ করে ফেলবে। কিন্তু রুথের উপর অত্যাধিক টর্চার করার পরও সে তার কোড বলতে রাজি হয় না। তবে শেষমেশ তার এইরকম করুণ অবস্থা দেখে প্রেসিডেন্ট বেঞ্জামিন তাকে তার কোড দিয়ে দিতে বলেন। প্রেসিডেন্টের অর্ডার মতো সে তার কোড হ্যাকারের দিকে নিয়ে নেয়, যার ফলে তারা দ্বিতীয় নিউক্লিয়াসের পাওয়ারের অ্যাক্সেস নিয়ে নেয়। কিন্তু এবার আর একটি কোডের তাদের দরকার ছিল, যেটি ছিল প্রেসিডেন্টের কাছে। তবে প্রেসিডেন্ট নিজের জীবন দিয়েও এই কোড কোনোভাবে টেররিস্টের হাতে তুলে দিতে রাজি ছিল না। অন্যদিকে মাইক ডেভিডকে ক্যাংয়ের লোক ভেবে গান পয়েন্টে নিয়ে যায়, কারণ সে তো জানে না ডেভিড আসলে ক্যাংয়ের হয়ে কাজ করছে। মাইক তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ডেভিড তখন ভুল করে বলে ফেলে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট এবং তার বডিগার্ড ক্যাংয়ের ইউএস সফরের দায়িত্বে আছে। এটা শুনে মাইক অবাক হয়, কারণ ডেভিড কিভাবে জানলো তার নাম ক্যাং। এবার তার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে ডেভিড কি মাইকের মতো দক্ষ এজেন্টের সামনে টিকে থাকতে পারে? মাইক তাকে মেরে একেবারে আধমরা করে ফেলে। তাকে গান পয়েন্টের থেকে তাকে কল করতে বলে এবং মাইক মারা গেছে যাতে তারা তাকে খোঁজার চেষ্টা না করে। তার কথা মতো সে ক্যাংকে কল করে বলে দেয় যে মাইককে সে মেরে ফেলেছে। এই কথা বলার সাথে সাথে মাইক ডেভিডকেও টপকে দেয়। অন্যদিকে পেন্টাগনে জেনারেল এডওয়ার্ড স্যাটেলাইটে দেখে হোয়াইট হাউসের উপরে মাত্র 4 জন টুরিস্ট পাহারা দিচ্ছে, তাই এটাই হলো আক্রমণের মোক্ষম সময়। এই ভেবে তারা 6টি হেলিকপ্টার কমান্ডো সহ হাউজের দিকে পাঠিয়ে দেয়। মাইকের কাছে খবর পৌঁছতে মাইক দ্রুত এই মেশিন বন্ধ করতে বলে, কারণ আসলে টেররিস্টরা তাদের জন্য কি পরিকল্পনা করে বসে রয়েছে সেটা তো আর কেউই জানে না। তবে জেনারেল তার কথা মানতে রাজি ছিল না, কিন্তু জেনারেল জানতো না তাদের জন্য হোয়াইট হাউসে কি অপেক্ষা করে আছে। ড্রোনের মাধ্যমে ক্যাং হেলিকপ্টারগুলিতে আসতে দেখে, যার ফলে সে তার সবথেকে উন্নত মানের অটোমেটিক মেশিন গান হাইড্রোলিক্স তৈরি রাখতে বলে, যেটা অটোমেটিক সেন্সরের মাধ্যমে শত্রুপক্ষকে ডিটেক্ট করে ফায়ার করতে পারে। তাই মাইক নিজেই এই মরণাস্ত্রটিকে ধ্বংস করার জন্য এগিয়ে যায়।
সে টেরোরিস্টদের একে একে মারতে থাকে। অন্যদিকে হেলিকপ্টারগুলি হোয়াইট হাউসের ছাদের উপর পৌঁছাতেই অটোমেটিক মেশিন গান সেন্সরে ডিটেক্ট করে মিনিটে প্রায় 1000 রাউন্ডের বেশি গুলি হেলিকপ্টার লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে দেয়। আর জায়গাতে একের পর এক 5টি হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় এবং একটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাইক দ্রুত একটি আরপিজি মিসাইল দিয়ে মেশিন গানটিকে ধ্বংস করে ফেলে। তবে সেই হেলিকপ্টারটি সরাসরি হোয়াইট হাউসের ছাদে এসে বিস্ফোরণ ঘটে, যার ফলে হোয়াইট হাউসের একদিক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। জেনারেলের এই ভুল সিদ্ধান্ত এয়ারফোর্সের 6টি হেলিকপ্টার এবং অনেক কমান্ডোর তাদের প্রাণ হারায়। তখন ক্যাং আবারও ভিডিও কল করে এবং স্পিকার টেম্পলে জানায় তিনি খুব বড় ভুল করে ফেলেছেন। এই বলে সকলের চোখের সামনে সে ভাইস প্রেসিডেন্টকে মেরে ফেলে এবং 7 ফ্লিট ও সৈন্য সরানোর সাথে সাথে 1 ঘন্টার মধ্যে হোয়াইট হাউসে একটি হেলিকপ্টার পাঠিয়ে দিতে বলে। আর তা না হলে এবার প্রেসিডেন্টের পালা। পেন্টাগনে সবাই বুঝে যায় ক্যাং কি খতনাকত একজন টেরোরিস্ট। সে চাইলে প্রেসিডেন্টকে হত্যা করে দিতে পারে। তাই তারা আর কোনো রকম ঝুঁকি না নিয়ে সৈন্য 7 ফ্লিট সরানোর সাথে সাথেই একটি হেলিকপ্টার পাঠিয়ে দিতে রাজি হয়। এই খবর তারা মাইককেও জানিয়ে দেয়। তবে মাইক জানতো টেরোরিস্টদের এই প্রস্তাব আমেরিকান সরকার মেনে নেওয়ার ফলে পুরো পৃথিবীতে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই সে টাম্বালের কাছ থেকে প্রেসিডেন্টের উদ্ধার করার জন্য কিছু সময় নিয়ে নেয়। এদিকে ক্যাং আবার সকল জনসাধারণের সামনে সেক্রেটারি অব ডিফেন্স রুথকে মারার জন্য হোয়াইট হাউসের বাইরে নিয়ে আসে, যেখানে পুরো দেশের মিডিয়া উপস্থিত ছিল। পুরো পৃথিবীর নিউজ চ্যানেলে এই ফুটেজ দেখাতে শুরু করে। তবে বাইরে থাকা সৈনিকদের হাত পা বাঁধা ছিল, কারণ তাদের কাছে প্রেসিডেন্ট এখনো বন্দী ছিল। কিন্তু রুথকে মারার আগে মাইক সেখানে পৌঁছে যায় এবং দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। এই ফাঁকে কমান্ডোরা রুথকে বাঁচিয়ে নেয়। ক্যাংয়ের বেশ কিছু লোককে মাইক মেরে ফেলে। ক্যাং বুঝতে পারে মাইককে তারা সামান্য একটি এজেন্ট ভাবে ভুল করেছে। সে পুনরায় বাংকারে ফিরে গিয়ে প্রেসিডেন্টকে নিয়ে এখান থেকে পালানোর পরিকল্পনা বানাতে থাকে। অন্যদিকে 7 ফ্লিট সৈনিক পিছু হাঁটার খবর এশিয়াতে ছড়িয়ে পড়তেই দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া সৈনিকদের সাথে সাথে ইন্ডিয়া, চায়না ও রাশিয়া, বাংলাদেশ ও পাকিস্তান সহ দেশগুলি তাদের দেশে হাই অ্যালার্ট জারি করে দেয়। একইভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়, যার ফলে বাধ্য হয়ে টাম্বেল 7 ফ্লিট সৈনিকদের পিছু হাঁটার অর্ডার দিয়ে দেয় এবং একটি হেলিকপ্টার হোয়াইট হাউসে পাঠিয়েও দেয়। ওদিকে ক্যাং সবাইকে নিয়ে সেখান থেকে পালানোর প্রস্তুতি করতে থাকে। হেলিকপ্টার হোয়াইট হাউসে পৌঁছানো মাত্রই তারা সকলকে একই রকমের কালো পোশাক পরিয়ে দেয় এবং কমান্ডো টিম আর্মিরা সতর্ক অবস্থানে থাকে। কিন্তু একই রকম পোশাক পরানোর কারণে স্নাইপাররা তাদের মধ্যে প্রেসিডেন্ট কোনটা সেটা চিনতেই পারে না। তাই টাম্বেল কোনো রকম রিস্ক না নিয়ে তাদেরকে যেতে দেওয়ার অর্ডার দিয়ে দেয়। কিন্তু সেই হেলিকপ্টার কিছু উপরে উঠতেই পুরো বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এটা সকলকে অবাক করে, কারণ যেহেতু প্রেসিডেন্ট তার মধ্যেই ছিল, সেহেতু সবাই ভেবে নেয় এই বিস্ফোরণে সে মারা গেছে। পুরো পেন্টাগনের অফিসে শোকের ছায়া নেমে আসে। কিন্তু মাইক জানতো প্রেসিডেন্ট এখনো জীবিত আছে এবং এই সব কিছু ক্যাংয়ের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। সে নিশ্চয়ই সকলকে একদিকে ব্যস্ত রেখে অন্যদিকে তাকে নিয়ে পালানোর পরিকল্পনা বানিয়েছে। তাই মাইক বাংকারের দিকে ছুটে যায়। এদিকে তার ধারণাই ঠিক ছিল। ক্যাং অবশেষে 3 নম্বর কোডটিকেও হ্যাক করে নেয়, কারণ প্রেসিডেন্ট কোনোভাবে সেটি দিতে রাজি ছিল না। তবে সে প্রেসিডেন্টকেও প্রাণে মারতে পারছিল না, কারণ এখান থেকে বেরোনোর এখন একমাত্র চাবি হলো প্রেসিডেন্ট। ক্যাং 3 নম্বর কোডটি পাওয়ার পর আমেরিকায় যতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলোতে সেলফ ডিস্ট্রাকশন অন করে দেয়, মানে নিজে নিজে সেগুলোকে বিস্ফোরণ ঘটাবে। এর মানে পুরো আমেরিকা যেখানে যেখানে পুরো অস্ত্র রাখা হয়েছে সেই সব জায়গায় ভয়ানক বিস্ফোরণ ঘটাবে, যার ফলে প্রায় পুরো আমেরিকা একটা মরুভূমিতে পরিণত হবে। সারফারাস কোড অ্যাক্টিভের খবর শুনে পেন্টাগনে উপস্থিত সকলের পায়ের নিচের মাটি সরে যায়। এরপর ক্যাং প্রেসিডেন্টকে নিয়ে বাংকারের দিকে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই মাইক তাদের উপর সামনের দিক থেকে আক্রমণ চালায়। এই লড়াইয়ে একটি গুলি প্রেসিডেন্টের পেটে গিয়ে লাগে এবং তিনি অনেকটাই আহত হয়ে পড়েন। তবে মাইক তার ফাইটিং স্কিল দিয়ে তার সকল লোকদের জাহান্নামের রাস্তায় পাঠিয়ে দেয় এবং এরপর লড়াই শুরু হয় ক্যাং এর সাথে। দুজনের মধ্যে খুবই টাফ লড়াইয়ের পর অবশেষে মাইক ক্যাং এর মাথায় একটি চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। ওদিকে পারমাণবিক বিস্ফোরণ হতে পারে আর কিছুটা সময় বাকি। দ্রুত সে বাংকারের কম্পিউটার থেকে পেন্টাগনে যোগাযোগ করে এবং এটিকে বন্ধ করার জন্য ডিএক্টিভ কোড চায়। জেনারেল দ্রুত তাকে ডিএক্টিভ কোড পাঠিয়ে দেয়, যার ফলে একেবারে শেষ মুহূর্তে
করতে গিয়েও সে পুরো আমেরিকাকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনে এবং প্রেসিডেন্টকেও বাঁচিয়ে রাখে। সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা দুজনেই ধীরে ধীরে হোয়াইট হাউস থেকে বাইরে বেরিয়ে আসে। প্রেসিডেন্টের ছোট ছেলে এবং মাইকের স্ত্রী তাদেরকে জীবিত দেখে অনেকটাই খুশি হয় এবং আমেরিকা আবারও নতুনভাবে তাদের জীবন শুরু করে। আর এখানে এই মুভি সমাপ্ত হয়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।